ক্ষমতার স্বাদ একবার পেলে সেটা হারানোর পর মানুষের ভেতরে ঠিক কী বদল ঘটে? শান্ত মুখে কি অস্থিরতা লুকানো যায়, নাকি সেই অস্থিরতা একসময় কথার মধ্যে বেরিয়ে আসে? আজকের এই ডকুমেন্টারিতে আমরা ঠিক সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব, একটি বক্তব্য, কিছু বাস্তবতা আর তার আড়ালের গল্প নিয়ে। শুনুন একজন সংসদ সদস্যের একটি বক্তব্য। তিনি বলছেন, কিছুদিন আগেও সবকিছু খুব স্বাভাবিক ছিল, এক ধরনের আরাম ছিল সবার মধ্যে, কিন্তু হঠাৎ করে সেই পরিবেশ বদলে গেছে। নতুন সংসদ এসেছে, নতুন সদস্য এসেছে, নতুন বাস্তবতা তৈরি হয়েছে। তিনি স্বীকারও করেছেন, নতুন হিসেবে হয়তো ভুল হতে পারে, কিন্তু কথা ভুলভাবে বলা হতে পারে। কিন্তু তিনি অনুরোধ করেছেন সেটা যেন সহনশীল দৃষ্টিতে দেখা হয়। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ধীরে ধীরে একটা অদ্ভুত অস্থিরতা দেখা দিতে শুরু করেছে, বিশেষ করে বিরোধী দলের ভেতরে। কেন এই অস্থিরতা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি যে বিষয়টি সামনে এনেছেন সেটাই মূল আলোচনার জায়গা। তিনি বলছেন, অতীতে একটি সময় ছিল যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, যাকে অনেকে সেনা সমর্থিত সরকার বলেও অভিহিত করতেন। সেই সময়কার অভিজ্ঞতার সাথে বর্তমান পরিস্থিতির তুলনা টানছেন তিনি। তার দাবি, সেই সময় কিছু গোষ্ঠী এমন সুবিধা পেত যা এখন আর পাচ্ছে না। আর এখানে আসছে মূল মোড়। গত 18 মাসে যে সরকার ছিল সেটিকে অনেকে একটি নির্দিষ্ট রাজনৈতিক সমর্থনের সরকার হিসেবে চিহ্নিত করেছে। বিশেষ করে জামায়াত ও এনসিপির সমর্থন প্রাপ্ত বলে বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। তখন নাকি অনেক কিছুই সহজ ছিল, প্রবেশাধিকার, যোগাযোগ, প্রভাব, সবকিছু। কিন্তু এখন সেই দরজা আর খোলা নেই। তিনি একটি উদাহরণ দেন, একটি ছাত্র আন্দোলনের নেতার বক্তব্য তুলে ধরেন, যেখানে সেই নেতা বলছেন, আগে তারা যেভাবে যে কোনো জায়গায় প্রবেশ করতে পারতেন, এখন সেটা আর সম্ভব হচ্ছে না। প্রধান উপদেষ্টার বাসা, সচিবালয়, এমনকি ব্যক্তিগত কক্ষ, সব জায়গায় তাদের যাতায়াত ছিল সহজ। এখন সেই সুযোগ বন্ধ। এই পরিবর্তনই কি অস্থিরতার মূল কারণ? তিনি সরাসরি বলছেন, হ্যাঁ, সেটাই কারণ। আগে যাদের জন্য সব দরজা খোলা ছিল, এখন তারা সীমাবদ্ধ। আগে যাদের প্রভাব ছিল, এখন তাদের সেই অবস্থান নেই। আর এই পরিবর্তন তারা মেনে নিতে পারছে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেন, ক্ষমতার দ্রুত পরিবর্তন। যারা একসময় সাধারণ ছাত্র ছিল, তারা হঠাৎ করে বড় বড় পদে চলে গেছে। রাতারাতি তাদের জীবনযাত্রা বদলে গেছে। বাসা, গাড়ি, জীবনধারা, সবকিছুতে এসেছে নাটকীয় পরিবর্তন। প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তন কি স্বাভাবিক? তিনি বলছেন, এই পরিবর্তন শুধু অবস্থানের নয়, মানসিকতারও। যখন কেউ হঠাৎ করে ক্ষমতা পায়, তখন সেটা ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু সেই জায়গায় তারা কতটা সফল? তিনি দাবি করছেন, তেমন কোনো ইতিবাচক দৃষ্টান্ত তারা তৈরি করতে পারেনি। বরং আগের সরকারের সময় যেসব দুর্নীতি, অনিয়মের অভিযোগ ছিল, তার সাথেও তারা জড়িয়ে পড়েছে। অর্থাৎ পরিবর্তনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়নি। এখন যখন একটি নিয়মিত সরকার ক্ষমতায় এসেছে, যারা জনগণের ভোটে নির্বাচিত, তখন সেই পুরনো সুবিধাগুলো আর পাওয়া যাচ্ছে না। আর সেটাই হয়ে উঠছে অসন্তোষের কারণ। তিনি আরও বলেন, বর্তমান সরকার কেনই বা ব্যক্তিগতভাবে কোনো গোষ্ঠীকে সুবিধা দেবে? তাদের দায়িত্ব দেশের জন্য কাজ করা, দলের জন্য কাজ করা। ব্যক্তিগত সুবিধা দেওয়া তাদের কাজ নয়। এই বাস্তবতায় এখন অনেকের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। আগে যেখানে সচিবালয়ে ঢোকা ছিল সহজ, মন্ত্রীদের বাসায় যাওয়া ছিল স্বাভাবিক, এখন সেটা আর সম্ভব নয়। আগে যেখানে প্রভাব ছিল, এখন সেখানে নিয়ম এসেছে। আর এই নিয়মই অনেকের জন্য নতুন এক বাধা। এই পুরো পরিস্থিতিকে তিনি ব্যাখ্যা করছেন একটি শব্দ দিয়ে, বঞ্চনা। আগে যে সুবিধা ছিল, এখন সেটা না পাওয়ার যে অনুভূতি, সেটাই তৈরি করছে এই অস্থিরতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু সুবিধা হারানোর কষ্ট, নাকি এর পেছনে আরো বড় কিছু আছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা আসলে একটি ট্রানজিশন পিরিয়ড, যেখানে ক্ষমতার কাঠামো বদলাচ্ছে, প্রভাবের কেন্দ্র বদলাচ্ছে, আর সেই সাথে বদলাচ্ছে মানুষের আচরণ। যারা আগে সুবিধাভোগী ছিল, তারা এখন নতুন বাস্তবতায় নিজেদের খাপ খাওয়াতে পারছে না। আর সেই অস্বস্তি প্রকাশ পাচ্ছে বিভিন্ন বক্তব্যে, আচরণে। এই ডকুমেন্টারির মূল প্রশ্ন এখানে, ক্ষমতা কি মানুষকে বদলে দেয়, নাকি মানুষই ক্ষমতাকে ব্যবহার করে নিজের মতো করে? একজন সাধারণ ছাত্র থেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসা, এটা নিঃসন্দেহে বড় অর্জন। কিন্তু সেই অবস্থান ধরে রাখা, স্বচ্ছতা বজায় রাখা এবং জনগণের আস্থা অর্জন করা, এটাই আসল পরীক্ষা। আর সেই পরীক্ষায় কে কতটা সফল, সেটা সময় বলে দেবে। শেষে আবার সেই প্রশ্নে ফিরে আসি, অস্থিরতা কেন? কারণটা কি শুধু সুযোগ হারানো, নাকি সেটা এক ধরনের অভ্যাস যা হঠাৎ করে ভেঙে গেছে? আপনি কি মনে করেন? শুরুতে একটা দৃশ্য কল্পনা করুন, জাতীয় সংসদের ভেতর চারপাশে উত্তেজনা, কণ্ঠস্বর ধীরে ধীরে চড়ছে, আর একটি শব্দ যেন বাতাসে ভাসছে, মুনাফেক। কিন্তু সেই শব্দ উচ্চারণ করার আগেই থামতে হচ্ছে। কেন?
সংসদের নিয়ম, শালীনতা আর রাজনীতির এক অদৃশ্য সীমারেখা। কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে, কথার ভেতরে যে ইঙ্গিত, সেটা কি আসলে আরো বড় কোনো বাস্তবতার দিকে ইশারা করছে? একটি ভিডিওতে দেখা যায় একজন সংসদ সদস্য দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন, এই সংসদে কি কাউকে মুনাফেক বলা যাবে? জবাব আসে, না, বলা যাবে না। এরপর তিনি নিজের বক্তব্যে একটি থেমে যান। শব্দটা সরাসরি ব্যবহার করেন না, কিন্তু তার কথার ভেতরে যে অভিযোগ তা স্পষ্ট হয়ে ওঠে। তিনি ইঙ্গিত দেন, সংসদের ভেতরে এক ধরনের কথা বলা হয় আর বাইরে গিয়ে বলা হয় সম্পূর্ণ ভিন্ন কিছু। এই দ্বৈত অবস্থান নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান দেশের নারী ভোটারদের প্রতি। তার দাবি, এই নারী ভোটাররাই একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের ভোটের মাধ্যমে একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তি ক্ষমতায় এসেছে। এই অংশটি শুধু কৃতজ্ঞতা নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও। ভোটারদের ভূমিকা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই বক্তব্যের পরই আলোচনার তাপমাত্রা বাড়তে থাকে। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যের ভেতরে যে ইঙ্গিত আছে তা সরাসরি না বললেও বোঝা যাচ্ছে এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে লক্ষ্য করেই বলা। বিশেষ করে জামায়াত ইসলামীকে কেন্দ্র করে যে বিতর্ক, সেটারই প্রতিফলন দেখা যাচ্ছে এই কথাগুলোতে। সংসদের ভেতরে শালীনতার কারণে সরাসরি বলা না গেলেও বাইরে দেওয়া ভিডিও বা বক্তব্যে সেই ইঙ্গিত আরও পরিষ্কার হয়ে উঠছে। ফলে রাজনৈতিক উত্তেজনা শুধু সংসদের ভেতরে সীমাবদ্ধ থাকছে না, বাইরে ছড়িয়ে পড়ছে দ্রুত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, সংরক্ষিত নারী আসন। অভিযোগ উঠছে, এই আসনগুলোর একটি বড় অংশে এমন ব্যক্তিরা মনোনয়ন পেয়েছেন যারা মূলত প্রভাবশালী নেতাদের পরিবারের সদস্য, স্ত্রী, বোন বা ঘনিষ্ঠ আত্মীয়। এতে করে প্রশ্ন উঠছে, দলের ভেতরে যেসব নারী নেত্রী দীর্ঘদিন কাজ করছেন তারা কি যথাযথ মূল্যায়ন পাচ্ছেন? এই প্রশ্ন এখন রাজনীতির ভেতরে একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি আরও কিছু অভিযোগ উঠে আসছে যা সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি করছে। বলা হচ্ছে, কিছু এলাকায় গিয়ে মানুষকে ধর্মীয় প্রতিশ্রুতি দিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, যেখানে জান্নাতের কথা বলে ভোট বা সমর্থন আদায়ের চেষ্টা করা হয়েছে। এই ধরনের অভিযোগ নতুন নয়, কিন্তু আবার সামনে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এদিকে দেশের প্রধানমন্ত্রীও একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন যশোরে। তিনি সরাসরি আক্রমণাত্মক ভাষা ব্যবহার না করলেও তার কথার ভেতরে ছিল শক্ত বার্তা। তিনি বলেন, যুদ্ধের সময় যে শক্তিগুলো মানুষকে বিভ্রান্ত করেছে, সেই শক্তিগুলো এখনো একই কাজ করার চেষ্টা করছে। এই বক্তব্যের পেছনের ইতিহাস বেশ গভীর। মুক্তিযুদ্ধের সময় একটি গোষ্ঠী প্রচার করেছিল এই যুদ্ধ নাকি দেশের জন্য নয়, বরং অন্য কোনো দেশের স্বার্থে। তারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতির সাথে অতীতের একটি যোগসূত্র তুলে ধরেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি একটি কৌশলী বক্তব্য। সরাসরি নাম না বলেও তিনি একটি নির্দিষ্ট শক্তিকে ইঙ্গিত করেছেন এবং সেই বার্তাটি খুব স্পষ্টভাবে পৌঁছে গেছে। সংসদের ভেতরে এখন আরেকটি বিষয় নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে, সংখ্যা নিয়ে বিভ্রান্তি। একটি বক্তব্যে বলা হয়েছে, সরকারি গেজেটে শহীদের সংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে, কিন্তু অন্য একটি পক্ষ দাবি করছে তারা এর চেয়েও বেশি সংখ্যক শহীদের পরিবারের সাথে যোগাযোগ করেছে। এই দুই সংখ্যার মধ্যে বড় ধরনের পার্থক্য থাকায় প্রশ্ন উঠছে, সঠিক তথ্য কোনটি? সংসদে প্রশ্ন সরাসরি তোলা হচ্ছে, এই অতিরিক্ত সংখ্যা কোথা থেকে এলো, কিভাবে হিসাব করা হলো এবং কেন এই পার্থক্য? এই ধরনের প্রশ্ন শুধু রাজনৈতিক বিতর্ক নয়, বরং ইতিহাসের সঠিকতা নিয়েও একটি বড় আলোচনা তৈরি করছে। এর পাশাপাশি আরেকটি ইস্যু সামনে এসেছে, সরকারি সুবিধা, বিশেষ করে গাড়ি সংক্রান্ত বিষয়। একটি পক্ষ বলেছিল তারা কোনো ধরনের বিশেষ সুবিধা নেবে না, এমনকি শুল্কমুক্ত গাড়ির সুবিধাও তারা প্রত্যাখ্যান করবে। এই অবস্থানকে অনেকে ইতিবাচকভাবে দেখেছিল, কিন্তু পরে দেখা যাচ্ছে একই পক্ষ থেকে আবার বলা হচ্ছে তাদের কাজের জন্য গাড়ি প্রয়োজন। উপজেলা পর্যায়ে কার্যক্রম পরিচালনার জন্য এই সুবিধা দরকার বলে দাবি করা হচ্ছে। এখানে তৈরি হয়েছে দ্বন্দ্ব। আগের বক্তব্যের সাথে বর্তমান দাবির মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে প্রশ্ন উঠছে, এটা কি অবস্থান পরিবর্তন নাকি বাস্তবতার চাপে নেওয়ার সিদ্ধান্ত? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়, কিন্তু বিতর্ক বাড়ছে। আর এই বিতর্কের প্রভাব শুধু সংসদে সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে তা রাজপথেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে তারা চায় এই আলোচনা সংসদের ভেতরেই থাকুক, শালীন ভাষায় হোক এবং তা যেন বাইরে গিয়ে সহিংসতায় রূপ না নেয়। এদিকে প্রধানমন্ত্রীও সতর্ক বার্তা দিয়েছেন, কেউ যদি দেশের শান্তি নষ্ট করার চেষ্টা করে সরকার তা কঠোরভাবে মোকাবেলা করবে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অপপ্রচার বা গুজব ছড়ানো হচ্ছে সেগুলোর দিকেই ইঙ্গিত করা হয়েছে বলে মনে করছেন অনেকেই। সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আগে যেখানে তুলনামূলক স্থিরতা ছিল, এখন সেখানে ধীরে ধীরে উত্তেজনা বাড়ছে। কিন্তু এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? এটা কি শুধুই কথার লড়াই হয়ে থাকবে নাকি বাস্তব সংঘাতে রূপ নেবে? একটি বিষয় স্পষ্ট, রাজনীতি এখন আর আগের জায়গায় নেই। প্রতিটি বক্তব্য, প্রতিটি শব্দ, এমনকি একটি ইঙ্গিতও এখন বড় প্রভাব ফেলছে। আর এই পরিবর্তনের মধ্যেই তৈরি হচ্ছে নতুন এক রাজনৈতিক বাস্তবতা,
যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি বক্তব্য হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। শেষে আবার সেই প্রশ্ন, সংসদের ভেতরে যা বলা যায় না সেটা বাইরে বলা হলে তার দায় কে নেবে? আপনি কি ভাবছেন? কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।